প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজ সালমানের। রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগে আগ্রহী রিয়াদ। An invitation from His Highness the Crown Prince to our Honorable Prime Minister Tariq Rahman to visit the Kingdom of Saudi Arabia. বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের দেনা পরিশোধের চাপে বাধ্য হয়ে দাম বাড়িয়েছে সরকার, দাবি মন্ত্রীর। ভুতুরে বিল নিয়ে কাজ করছে মন্ত্রণালয়। শহীদ মিনারে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। স্মৃতি ধরে রাখতে কাজ করবে সংস্কৃতি মন্ত্রণালয়। স্যারের স্মৃতিকে অম্লান রাখার জন্য যেটা করার দরকার সেটা আমি করব, আমি তার ছাত্র হিসেবে এবং এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে। তেহরানে শহীদ আয়াতুল্লাহ খামিনির গণশোক মিছিলে লাখো মানুষের ঢল। কাল মরদেহ নেওয়া হবে কোমে। স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির সরকার। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া এই আমন্ত্রণ পৌঁছে দিয়েছেন। সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আর এই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপরাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন। এ সময় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন সৌদি রাষ্ট্রদূত। সৌদি ক্রাউন প্রিন্স বাংলাদেশ সফরে আগ্রহী বলেও জানানো হয়। এছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পরবর্তীতে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, সফর কবে হবে তা দুই দেশের সরকার আলোচনার মাধ্যমে নির্ধারণ করবে। সৌদি আরব বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু জানিয়ে উপদেষ্টা বলেন, সৌদি আরব বাংলাদেশে বাণিজ্য এবং বিনিয়োগ বাড়াতে আগ্রহী। Discussions took place, an exchange of pleasantries. The Honorable Ambassador conveyed greetings from His Highness the Crown Prince of Saudi Arabia and extended an invitation from His Highness the Crown Prince to our Honorable Prime Minister Tariq Rahman to visit the Kingdom of Saudi Arabia. বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের দেনা পরিশোধের চাপে বাধ্য হয়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে বললেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সোমবার সকালে রাজধানীর ডিআরইউতে ক্যাব আয়োজিত আলোচনায় তিনি এই কথা জানিয়েছেন। মন্ত্রী আরও বলেন, সৌর বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জ্বালানি আমদানির চাপ কমাতে চায় সরকার। বিগত দিনের দায় দেনা পরিশোধও এটি একমাত্র পথ। ভুতুরে বিল নিয়ে কাজ করছে মন্ত্রণালয়, এমনটিও জানিয়েছেন তিনি। বিআরসির ব্যাপারে যেটা বললাম, ইন্ডিপেন্ডেন্ট বডি, এখানে আমাদেরও কোনো হাত থাকে না। শুধু এইবার প্রথম তারা একটা জিনিস করেছিল, সরকার প্রতিবাদ করে এই যে 75 ইউনিট পর্যন্ত কোনো বৃদ্ধি হবে না সেটা আমরা আদায় করে নিয়ে আসছি, যেখানে নাকি 65% পিপুল যেটা ইউজ করে। সরকার দেশের শিল্প কারখানাগুলোতে জ্বালানি সংকট নিরসনে ক্র্যাশ কার্যক্রম চালু করেছে, জানিয়েছেন বাণিজ্য এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন শেষে এসব কথা বলেছেন তিনি। বলেন, এই সংকট পূর্বপুরুষ সূত্রে পাওয়া, যা সহজে সমাধান সম্ভব নয়। এ সময় মন্ত্রী আরও বলেন, শিপ ব্রেকিং ব্যবসা করতে হলে সবাইকে গ্রিন লাইসেন্স নিতে হবে, আর এর জন্য সরকার সব ধরনের সহযোগিতা করবে। ব্যবসায়ীরা সমস্যা সমাধানে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে নির্দেশ দেন মন্ত্রী। আজকে থেকে 2 বছর আগেও আমরা প্রায় 45% মতো সারা বিশ্বে যে পরিমাণ জাহাজ রিসাইক্লিং হতো তার প্রায় অর্ধেক আমরা নিজেরা করেছি। আমাদের এই অবস্থান আবার সাময়িক কালের জন্য আমরা বিচ্যুত হয়েছি। ইনশাল্লাহ আমাদের এই 1 নম্বর পজিশন আবার আমরা গ্রামীণ জনগণের উন্নয়নে বদ্ধপরিকর সরকার, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস এবং সিড্যাপের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন। আরও বলেন, পল্লী উন্নয়ন এই সরকারের অন্যতম প্রধান এজেন্ডা। কৃষি সহযোগিতা, কৃষি সেচ, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ডের মাধ্যমে গ্রামীণ কৃষক ও প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। Our government has given priority to education and health sector, which will strengthen the capacity of the rural communities.
Under the leadership of the Honorable Prime Minister, Mr. Tariq Rahman, the government is determined to bring qualitative changes in the rural communities as well as the livelihoods of the people in the rural areas. প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী 30 নভেম্বরের মধ্যে পাঠ্যপুস্তক ছাপানোর কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি বলেন, নতুন বছরের শুরুতেই যেন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া যায় সেই বিষয়ে সভায় আলোচনা হয়েছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। নতুন বছরের শুরুতেই যেন পাঠ্যপুস্তক যথাসময়ে শিক্ষার্থীদের হাতে যায়। আমরা আশা করছি যে ডিসেম্বরের যে ফাইনাল এক্সাম হবে তখনই তাদের হাতে আমরা বইগুলি পৌঁছে দেব। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ 30 নভেম্বরের মধ্যেই আমাদেরকে রেডি থাকতে হবে নতুন পাঠ্যপুস্তক নিয়ে। পুরো বাংলাদেশের আর্থিক সহায়তা প্রতিষ্ঠানগুলোকে ডিজিটালাইজেশন করা জরুরি বলে মনে করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে সচিবালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে ইনোভেশন শোকেসিং 2025-26 এই অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেছেন। আরও বলেন, প্রযুক্তির যথাযথ ব্যবহার না থাকার কারণে দেশের মানুষ অর্থ খাতে সেবা ঠিকমতো পায় না। দেশের আর্থিক সহায়তা প্রতিষ্ঠানগুলো সেবা দিতেও হিমশিম খায়। দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করতে হলে প্রযুক্তির বিকল্প নেই বলে জানান অর্থমন্ত্রী। প্রত্যেকটি মানুষকে বাংলাদেশের অর্থনৈতিক বলেন, রাজনীতি বলেন, সমাজ বলেন, কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করতে হলে টেকনোলজির কোনো অল্টারনেটিভ নাই এই মুহূর্তে। আমরা চাই না বাংলাদেশের জনগণ সে যেই হোক তারা সরকারি অফিসে যাক, তারা ইন্স্যুরেন্স কোম্পানিতে যাক, তারা ব্যাংকে যাক কিংবা আর কোনো প্রতিষ্ঠানে যাক। এবং এইটাতে কত সেভিংস আপনারা চিন্তা করছেন। ইউএন কপ সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। স্থানীয় সময়ে রবিবার বিকেলে নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সফর সঙ্গী হিসেবে রয়েছেন পুলিশের আইজিপি আলী হোসেন ফকির। সব মিলিয়ে 4 সদস্যের একটি সরকারি প্রতিনিধি দল এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে নিউ ইয়র্ক গেছেন। এদিকে জেএফকে বিমানবন্দরে পৌঁছলে স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার প্রতিনিধি দলকে স্বাগত জানান যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা। আর সেখানে তারা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়ে উড়িষ্যা উপকূলে আছড়ে পড়েছে। আর এর প্রভাবে দেশে বৃষ্টি অব্যাহত রয়েছে। সকালে এই বিষয়ে চট্টগ্রামের আবহাওয়া দপ্তরের উপপরিচালক আব্দুর রহমান খান বলেন, সারা দেশের বেশিরভাগ জেলায় আরও 4 থেকে 5 দিন ভারী বর্ষণ অব্যাহত থাকবে। এছাড়া পার্বত্য অঞ্চলে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা এবং ট্রলারকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়। উত্তর পশ্চিম যে বঙ্গোপসাগর আছে সেই বঙ্গোপসাগরে একটা লঘুচাপ সৃষ্টি হয়েছিল। সেই লঘুচাপটা ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ এবং পরবর্তীতে নিম্নচাপে পরিণত হয়েছিল, ডিপ্রেশন হয়েছিল। এবং সেই ডিপ্রেশনটি গত সন্ধ্যার মধ্যে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উপর চলে গিয়েছে, ঝাড়খণ্ডের উপর দিয়ে। সেই জন্য কিন্তু বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা কিন্তু সাগরে 3 নম্বর স্থানীয় সতর্কতার সংকেত জারি করেছি। শনিবারের মধ্যে সব ক্লিনিকে ডেলিভারি রুম নিশ্চিত করতে হবে, আর তা না হলে লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর বিজয়নগরের এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি। মন্ত্রী বলেন, প্রতিটি প্রসূতি মায়ের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সব বেসরকারি ক্লিনিক এবং হাসপাতালে মানসম্মত লেবার রুম থাকা অত্যন্ত জরুরি। এই বিষয়ে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি বরদাস্ত করা হবে না। ডেঙ্গু নিয়ে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত 2 মাস যাবৎ উপজেলা পর্যায়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্যালাইনের সংকট নেই। স্বাস্থ্য সেবাকে গ্রামে গঞ্জে পৌঁছে দেওয়া যে প্রতিশ্রুতি আমাদের নির্বাচনী ইশতেহার, যেটা মাননীয় প্রধানমন্ত্রী পাবলিক হেলথ কেয়ার, সকলের যে স্বাস্থ্য সেবা প্রদান করা, কাউকে বিনা চিকিৎসা মরতে না দেওয়া, এই যে কনসেপ্ট, এটাকে বাস্তবায়িত করার লক্ষ্যে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিয়েছেন, যার মধ্যে 80,000 মেয়ে, যার মধ্যে ম্যাক্সিমাম হবে মিডওয়াইফ। রাজশাহীতে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জরিপ বলছে, ডেঙ্গু উচ্চ ঝুঁকি সীমার অনেক ওপরে অবস্থান করছে। ঝুঁকির বিষয়ে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে সতর্ক করে চিঠিও দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সিটি কর্পোরেশন পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেও আস্থা রাখতে পারছেন না নগরবাসী। রাজশাহী থেকে মতিউর মর্তুজার পাঠানো প্রতিবেদন।
রাজশাহী নগরীর ৭৫টি বাড়ির মধ্যে ১৫টিতে এডিস মশার লার্ভা পাওয়া গিয়েছে। ৫২টি পানিধারক পাত্রের মধ্যে লার্ভা শনাক্ত হয় ২৩টিতে। মে মাসে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করা প্রাক বর্ষা কীটতাত্ত্বিক জরিপে উঠে আসে এসব তথ্য। WHO এর নির্দেশনা অনুযায়ী বুটো ইন্ডেক্স ২০-এর বেশি হলে তাকে সংক্রমণের উচ্চ ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়। সেখানে রাজশাহী নগরীর বুটো ইন্ডেক্স পাওয়া গেছে ৩০.৬৬, যা উচ্চ ঝুঁকি সীমার অনেক উপরে। এমন বাস্তবতায় বিভাগীয় স্বাস্থ্য অফিস সিটি কর্পোরেশনকে চিঠি দেয়। চিঠির মাধ্যমে তারা এডিস মশার বিস্তার রোধে পদক্ষেপ নিতে অনুরোধ জানায়। তৎপরিপ্রেক্ষিতে আমি সিটি কর্পোরেশন রাজশাহীকে প্রশাসক মহোদয়ের কাছে একটি চিঠি করেছি এবং সিটি কর্পোরেশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানায় এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমাদের যে গাইডলাইন আছে ডেঙ্গু প্রতিরোধের জন্য, যে 50 মিটার মানে যেখানে চিহ্নিত হবে তার 50 মিটার ব্যাসার্ধের ভিতরে যেন টোটালটাই লার্ভিসাইড সবকিছু ধ্বংস করা হয়, সেই উদ্যোগগুলো নেওয়া হয়। এবং হলো ডেঙ্গুর সিজন তো ধরেন আসলে এখন যদিও সারা বছরই হচ্ছে, তবে সিটি কর্পোরেশনের উপর আস্থা রাখতে পারছে না নগরবাসী। আসলে লাভা ধ্বংসের সেরকম দৃশ্যমান আমরা কিছুই দেখতে পাচ্ছি না, যেটাতে আমরা মানে স্বস্তি পাবো যে না লাভা ধ্বংস করা হচ্ছে বা করতেছে। সিটি কর্পোরেশন থেকেও এরকম কোনো উদ্যোগ চোখে পড়ছে না। আগে সন্ধ্যা হলে বা যে মশা যে ধোঁয়াগুলো দিত, ড্রেনের যে মশা কীটনাশক দিত, সেগুলো এখন উল্লেখযোগ্য চোখে পড়ে না। বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকেও এগিয়ে আসতে হবে। 30টা ওয়ার্ডের 30টা প্রতিনিধি যদি খোঁজ নেয়, সেই খুব বেশি বাড়ি নাই সেখানে, যে প্রতিটা বাড়ির ছাদে বা কোনো জায়গা বেলকনিতে কোনো পানি জমে আছে কিনা, বা ড্রেনগুলা ঠিকমতো ড্রেনে মসকিটো নিধন প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে কিনা। এছাড়াও তিনি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম বেগবান করার আহ্বান জানান। মতিউর মর্তুজা, নিউজ 24, রাজশাহী। শিশুর জ্ঞানভিত্তিক এবং সামাজিক বিকাশ শক্ত ভিত্তির ওপর গড়ে তুলতে সারা দেশে শিশু দিবাযত্ন কেন্দ্র ছড়িয়ে দেওয়ার আহ্বান জানালেন জিয়া রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদুর রহমান। দুপুরে রাজধানীর পান্থপথে পানি ভবনে শিশু দিবাযত্ন কেন্দ্র পরিদর্শন শেষে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। ডক্টর জুবাইদুর রহমান বলেন, 123টি শিশু যত্ন কেন্দ্রে 7,000-এরও বেশি শিশুরা দিবাযত্নের সুযোগ পাচ্ছে। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়ানোর তাগিদ দেন তিনি। দিবাযত্ন কেন্দ্র শুধু শিশুদের যত্ন করছে না, বরং তাদের ভবিষ্যৎ নির্মাণ সহায়ক হিসেবে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। 123টি চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার এ 7,360টি শিশু পরিচর্যা পাবে, যা মোট শিশু জনসংখ্যার 0.034%। ব্যবসায়ী এবং চাকুরিজীবীদের টার্গেট করে হানি ট্র্যাপের মাধ্যমে বাসায় ডেকে নিয়ে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে একটি চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রেমের অভিনয় করে ফ্ল্যাটে ডেকে নেওয়া হয়, আর এরপর আপত্তিকর ভিডিও ধারণ করে ভুক্তভোগীদের থেকে লাখ লাখ টাকা আদায় করা হয়। একাধিক ব্যক্তিকে ব্ল্যাকমেইলিং করার তথ্য পাওয়া গেছে এই চক্রটির বিরুদ্ধে। রাজধানীর বিভিন্ন থানায় গ্রেপ্তারকৃত সবার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। নরসিংদীতে দিন দিন কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে জিআই পণ্য লটকন চাষ। অনুকূল আবহাওয়ায় এবারে হয়েছে বাম্পার ফলন। কম খরচে বেশি লাভ হওয়ায় বাড়ছে নতুন নতুন বাগানও। তবে কৃষকদের দাবি, আধুনিক সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা গেলে নরসিংদীর লটকন দেশীয় চাহিদা মিটিয়ে বৈদেশিক বাজারে আরও বড় সম্ভাবনা তৈরি করবে। সহকর্মী হৃদয় খানের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। গাছের কাণ্ড থেকে শুরু করে ডালপালা সবখানে থোকায় থোকায় ঝুলছে সোনালী লটকন। এক সময় জংলি ফল হিসেবে পরিচিত এই ফলই এখন নরসিংদীর কৃষকদের আয়ের অন্যতম ভরসা। অনুকূল মাটি, আবহাওয়া এবং তুলনামূলক কম খরচে অধিক লাভ হওয়ায় দিন দিন বাড়ছে লটকনের বাণিজ্যিক চাষ। নরসিংদীর জিআই পণ্য লটকনের কদর এখন দেশ জুড়ে। দেশীয় বাজারের পাশাপাশি মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশেও রপ্তানি হচ্ছে এ ফল। এই বছর যে আমি প্রায় 60 লক্ষ টাকার আগে মতো বিক্রি পাইছি, যেটা 2 বছর পরে আমি প্রায় 1 কোটি টাকার মতো বিক্রি করতে পারবো, যেহেতু ফলন বাড়বে। প্রায়
থেকে 3 মনের উপরে হবে। আর এই যে এই সাইজটা হচ্ছে 1 মন লটকন প্রায় 7,000 টাকার কাছাকাছি। এতে করে বেকারত্ব দূর হচ্ছে, আর বিশেষ করে আমরা অনেক আনন্দিত। চাষিদের দাবি দীর্ঘমেয়াদী সংরক্ষণের ব্যবস্থা গড়ে তোলা গেলেও ন্যায্য মূল্য নিশ্চিত হওয়ার পাশাপাশি রপ্তানিও বাড়ানো সম্ভব। সবাই লটকনের প্রতি এই বাংলাদেশে সব জায়গায় ভাই পাস হইতেছে এবং সবাই এটার প্রতি আগ্রহ আছে। মাপজুপ করে এটা দেশের বাহিরে অন্যান্য জেলাতে অন্যান্য বিভাগে এটা যাইব। এটার চাহিদা আছে, প্রচুর চাহিদা, কারণ এই যে ডায়াবেটিসের জন্য অনেকে এটা খায়। কৃষকদের প্রশিক্ষণ, পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা অব্যাহত থাকবে বলে জানায় কৃষি বিভাগ। সেক্ষেত্রে লটকন চাষিদের বিভিন্ন প্রশিক্ষণ এবং বিভিন্ন বাগান মালিকদের সাথে আমরা প্র্যাকটিক্যালি তাদের বাগানে গিয়ে তাদের সাথে মত বিনিময় করে এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করতেছি। চলতি বছর নরসিংদী জেলায় প্রায় 1800 হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে, যার সম্ভাব্য বাজার মূল্য ধরা হয়েছে প্রায় 146 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে তেহরানের রাজপথে লাখো শোকার্ত মানুষ। শত্রুর হামলায় নিহত নেতার কফিন ঘিরে চলছে মাতম, আর শোনা যাচ্ছে চরম প্রতিশোধের হুঙ্কার। আজ তেহরানের ফ্রিডম স্কয়ার থেকে শুরু হওয়া এই বিশাল শোক যাত্রা যাবে ইরাক এবং ইরানের কয়েকটি পবিত্র নগরীতে। কড়া নিরাপত্তার কারণে আকাশসীমা বন্ধ রাখা হয়েছে। অনুপস্থিত রয়েছেন নতুন সর্বোচ্চ নেতা। কান্নায় ভারী তেহরানের আকাশ, লাখো জনতার ভিড়ে চলছে প্রিয় নেতার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। রাষ্ট্রীয় মর্যাদার বিশাল শেষ যাত্রায় শোকার্ত মানুষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, তাদের কণ্ঠে শুধুই প্রতিশোধের আগুন। 7 জুলাই এই শোকযাত্রা যাবে পবিত্র নগরী কোমে। পরদিন কফিন নেওয়া হবে ইরাকের কারবালা ও নাজাফে। 9 জুলাই জন্মস্থান মাশহাদে ইমাম রেজার মাজারের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি। রোববার বাবার জানাজায় অংশ নেন খামেনির 3 ছেলে। তবে হামলায় আহত হওয়ায় এবং চরম নিরাপত্তার ঝুঁকির কারণে নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি প্রকাশ্যে উপস্থিত হতে পারেননি। নিরাপত্তার স্বার্থে আজ তেহরানের আকাশসীমা ও প্রধান বিমানবন্দরগুলো পুরোপুরি বন্ধ। এই বিশাল আয়োজন কেবল ধর্মীয় শোকানুষ্ঠান নয়, বরং গোটা ইরানের জাতীয় ঐক্য আর অটুট সংহতির এক অনন্য দৃষ্টান্ত। নিবির আমিন, নিউজ 24। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।